কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে দুইটা জিনিস আছে। এক নম্বর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের বৈশিষ্ট্য বা ব্যবহার। এই কম্পিউটার নেটওয়ার্কের বৈশিষ্ট্য বা ব্যবহারটা আমি হচ্ছে লাস্ট ক্লাসের এই লাস্ট ডেতে মনে হয় গতকালকে অথবা পরশুদিন হচ্ছে আমি এটাকে গ্রুপে আপলোড দিয়ে দিছি, মানে একটা ছবি তুলে। ওখান থেকে এই বৈশিষ্ট্য বা ব্যবহারটা তুমি লিখে নিবা। কোনো ব্যবহার যদি বুঝতে সমস্যা হয় সেটা আমাকে বলবে, আমি সেটা বুঝিয়ে দেবো। যেহেতু এটা ব্যবহার, সেহেতু কিন্তু বোঝানোর জিনিস কম। এখন হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্কের আমাদের হচ্ছে শ্রেণী বিভাগ। 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের শ্রেণী বিভাগ। কম্পিউটার নেটওয়ার্কের শ্রেণী বিভাগ। আচ্ছা, দেখো কম্পিউটার নেটওয়ার্কের শ্রেণীবিভাগ যদি আমি চলে যাই, দেখো তোমাকে যদি বলা হয় যে মানুষকে তুমি শ্রেণীবিভাগ করো। আচ্ছা, মানুষের শ্রেণীবিভাগ যদি আমি করতে যাই, মানুষকে যদি আমি বিভিন্ন জিনিসের ভিত্তিতে ভাগ করতে যাই, তখন এক একজন এক এক ভাবে তাকে ভাগ করতে পারে। যেমন কেউ যদি সে কোন মহাদেশে বাস করতেছে সেই অনুযায়ী যদি তাকে ভাগ করে, তাহলে সে পৃথিবীকে ভাগ করতে পারে। দেখো, তোমাকে যদি বলা হয় পৃথিবীর সমগ্র মানুষকে তুমি বিভিন্ন ভাগে ভাগ করো, তাহলে কোনো একজন লোক গায়ের বর্ণের ভিত্তিতে মানুষকে ভাগ করতে পারে। একদল মানুষকে রাখলো শ্বেতাঙ্গ, অন্য দল মানুষকে রাখলো কৃষ্ণাঙ্গ, এই দুইটা ভাগে সে ভাগ করে ফেলাইতে পারে। আবার যদি কোন একজন লোক, একটা লোক কোন জায়গায় বসবাস করতেছে তার ভিত্তিতে যদি ভাগ করে, তাহলে হইতে পারে কি এশীয়, ইউরোপীয়, তারপর হচ্ছে আফ্রিকান, এরকম ভাবে তাদের বিভিন্ন মহাদেশের ভিত্তিতেও ভাগ করতে পারে। এখন তার মানে একটা জিনিসকে বিভিন্ন জিনিসের ভিত্তিতে ভাগ করা যায়। যেমন মানুষকে আমরা বিভিন্ন জিনিসের ভিত্তিতে হচ্ছে আমরা ভাগ করতেছি। একটা হচ্ছে তাদের গায়ের রঙের উপর ভিত্তি করে শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, আবার তাদের কোন জায়গায় বসবাস করতেছে তার উপর ভিত্তি করে ইউরোপীয়, আফ্রিকান, এশীয়, অস্ট্রেলিয়ান, এরকম করে আমরা ভাগ করতে পারি। ফলে কম্পিউটার নেটওয়ার্কও আসলে বিভিন্ন জিনিসের ভিত্তিতে ভাগ করা হয়। কম্পিউটার নেটওয়ার্ক টোটাল 3টে জিনিসের ভিত্তিতে হচ্ছে ভাগ করা হয়। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে মোট 3টে জিনিসের ভিত্তিতে ভাগ করা হয়। একটা হচ্ছে মালিকানার ভিত্তিতে বা মালিকানা অনুসারে বা মালিকানার ভিত্তিতে তাকে ভাগ করা যায়। আর 2 নম্বরে হইছে নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে। নিয়ন্ত্রণ কাঠামো নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে। এবং 3 নম্বর হচ্ছে ভৌগোলিক বিস্তৃতি। ভৌগোলিক বিস্তৃতির ভিত্তিতে। এই 3টে ভাবে বা 3টে জিনিসের ভিত্তিতে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে ভাগ করা হয়। এখন মালিকানা অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে 2 প্রকার। মালিকানা অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, এগুলো সব সম্পর্কে আমরা বর্ণনা দেব, কোনো সমস্যা নেই। একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, আর একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। আর নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে মালিকানা অনুসারে কম্পিউটার নেটওয়ার্কে 3টে জিনিসের ভিত্তিতে ভাগ করা হয়। একটা হচ্ছে মালিকানার ভিত্তিতে, একটা হচ্ছে নিয়ন্ত্রণ কাঠামোর ভিত্তিতে, একটা হচ্ছে ভৌগোলিক বিস্তৃতির ভিত্তিতে। তো মালিকানার ভিত্তিতে হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক আর একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। আর নিয়ন্ত্রণ কাঠামোর ভিত্তিতে নেটওয়ার্ক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। আচ্ছা দেখো, মাইক্রোফোন অন কার। ওকে, এবারে দেখো প্রাইভেট নেটওয়ার্ক আর পাবলিক নেটওয়ার্ক। এই নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক আর ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। সেন্ট্রালাইজড নেটওয়ার্ক আর ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, এটা হচ্ছে মালিকের নিয়ন্ত্রণ কাঠামোর ভিত্তিতে। আর ভৌগোলিক বিস্তৃতির ভিত্তিতে, ভৌগোলিক বিস্তৃতির ভিত্তিতে হচ্ছে ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান, ম্যান, ওয়ান, আর হচ্ছে প্যান। এগুলো তোমরা জানি, ল্যান, ম্যান, ওয়ান আর প্যান। মানে একটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, একটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এখন দেখো এই ল্যানকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। ডিস্ট্রিবিউট করে না, সেরকম ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। আচ্ছা, ল্যানকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, মানে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে
ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। 2 নম্বর হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আর 3 নম্বরে হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। 2 নম্বরটা বলতে এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, PEER, পিয়ার, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। 3 নম্বরটা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। এই 3টে ভাগে আবার ল্যানকে ভাগ করা হয়েছে, ল্যানকে ভাগ করা হয়েছে মানে 3টে ভাগে। একটা হচ্ছে ক্লায়েন্ট নিয়ন্ত্রণের ভিত্তিতে হচ্ছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক আর ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। সেন্ট্রালাইজড আর ডিস্ট্রিবিউটেড। আচ্ছা, এখন আমরা একটু এইগুলো সম্পর্কে যদি একটু বর্ণনা দেওয়া শুরু করি। প্রথমে হইছে মালিকানা অনুসারে, মালিকানা অনুসারে হচ্ছে আমাদের, মালিকানা অনুসারে হচ্ছে আমাদের একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। আচ্ছা, আমরা একটু প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে চলে আসছে। এই পর্যন্ত কি সবার লেখা কমপ্লিট? ল্যানের 2 নম্বরটা হচ্ছে পিয়ার টু পিয়ার, মানে PEER, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। বুঝছো? আচ্ছা, এখন দেখো মালিকানা অনুসারে একটা হচ্ছে আমাদের প্রাইভেট নেটওয়ার্ক, একটা হচ্ছে আমাদের পাবলিক নেটওয়ার্ক। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যখন তোমার মোবাইল ফোনে যখন তুমি কানেক্টেড হও, তোমার মোবাইল ফোনের কোনো ইন্টারনেট থেকে তুমি যখন কানেক্টেড হও, তখন দেখো, তুমি ধরো মোবাইল ফোনের ইন্টারনেট তুমি চালু করবা, সেটা যে কোনো লোকই তো মোবাইল ফোনের নেটওয়ার্কে কানেক্টেড হইতে পারে। মোবাইল ফোনের নেটওয়ার্কে কানেক্ট হওয়ার শর্তটা কি? মোবাইল ফোনের নেটওয়ার্কে কানেক্ট হওয়ার শর্ত হচ্ছে তোমাকে টাকা দিয়ে ডাটা কিনতে হবে, তোমাকে টাকা দিয়ে ডাটা কিনতে হবে, দেন তুমি ডাটা কানেকশনটা অন করলেই তুমি মোবাইল ফোনের নেটওয়ার্কে কানেক্টেড হয়ে যাবা। আচ্ছা, তাহলে দেখো এই যে মোবাইল ফোনের যে নেটওয়ার্কটা, কিন্তু কি যে ইচ্ছা সে টাকা পে করে এই নেটওয়ার্কের সুবিধা নিতে পারে নাকি পারে না? মোবাইল ফোনে তুমি যখন নেট চালাও, তুমি হচ্ছে টাকা দিয়া নেট কিনো বা ডাটা কিনো, ডাটা কিনে ডাটা কানেকশনটা অন করে তুমি ওই নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে যাও, এবং সেই নেটওয়ার্ক ব্যবহার করে তুমি বিভিন্ন জিনিসে, তুমি বিভিন্ন সাইটে ঢোকো, অথবা তুমি জুমে ক্লাস করো। এখন এই নেটওয়ার্কটা হচ্ছে কি যে ইচ্ছে সেই ঢুকতে পারে, শুধু টাকা পে করলেই হয়। কিন্তু একটা ব্যাংকের এটিএম বুথগুলো যেই নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড, তুমি খেয়াল করে দেখো, একটা ব্যাংকের এটিএম বুথগুলো যেই নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড, সেই এটিএম বুথের নেটওয়ার্কে তোমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, মানে তুমি একজন ইউজার, তুমি কিন্তু চাইলেই এটিএম বুথের নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারো না। তোমার কাজ হচ্ছে এটিএম বুথে ঢোকবা, তুমি তোমার কার্ড পাঞ্চ করবে, সে তোমাকে টাকা দিবে, কিন্তু এটিএম বুথের নেটওয়ার্কে তোমার কিন্তু কানেক্ট হওয়ার কোনো রাইট নেই। এটিএম বুথের নেটওয়ার্কে কানেক্টেড হতে পারবে কি? যে এটিএম বুথের মধ্যে এখন কত টাকা আছে, এটা ফাঁকা হয়েছে কিনা, ওইখানে নতুন টাকা ঢুকানো লাগবে কিনা, এই সকল বিষয় কিন্তু ব্যাংকের ব্যাংকের যারা এই কর্মকর্তা আছে, যারা এই সাইটটা দেখে, তারাই কেবলমাত্র এটিএম বুথের নেটওয়ার্কে প্রবেশ করতে পারবে। কারণ এটিএম বুথের মধ্যে কত টাকা বর্তমানে আছে এবং সেটা কি কি অবস্থা আছে সবগুলো সম্পর্কে জানা কিন্তু ব্যাংকের দরকার, তোমার দরকার না। তোমার দরকার তুমি যাবা, টাকা উঠিয়ে নিয়ে চলে আসবে, এর বাইরে আর তোমার জানার কিছু দরকার নেই। ফলে দেখো, একটা ব্যাংকের এটিএম বুথগুলো, সারা বাংলাদেশের ব্যাংকের এটিএম বুথগুলো যেই নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড, সেই নেটওয়ার্কে তুমি কি চাইলেই ঢুকতে পারো, বা তুমি কি চাইলেই কানেক্ট হতে পারো? পারো না। ওখানে কিন্তু যাদের যাদের অ্যাক্সেস আছে, শুধুমাত্র ব্যাংকের সুনির্দিষ্ট কর্মকর্তারাই ওই এটিএম বুথের খোঁজ খবর রাখতে পারবে, সেই নেটওয়ার্কে কানেক্টেড হতে পারবে। তুমি চাইলেই ওই নেটওয়ার্কে কানেক্ট হতে পারো না। ফলে এই ধরনের নেটওয়ার্ককে বলা হয় প্রাইভেট নেটওয়ার্ক। তাহলে প্রাইভেট নেটওয়ার্কে হচ্ছে যে ইচ্ছে সে চাইলেই কানেক্ট হইতে পারে না। ওখানে কানেক্ট হইতে হইলে অনুমতি লাগবে, পারমিশন লাগবে, যেই পারমিশনটা ওই কর্তৃপক্ষ দেবে, ব্যাংক যারা যারা পারমিশন দেবে, সে ওই নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারবে। ফলে এই ধরনের নেটওয়ার্ককে বলা হয় প্রাইভেট নেটওয়ার্ক। তাহলে প্রাইভেট নেটওয়ার্কটা
দেখো তুমি কিন্তু ফোনের নেট কানেকশন অন করেই কিন্তু ব্যাংকের ওয়েবসাইটে ঢুকতে পারবে, কিন্তু ব্যাংকের এটিএম বুথের সাথে কিন্তু তুমি ফোনের নেট দিয়ে কানেক্ট হতে পারবে না। তার মানে হচ্ছে ওই নেটওয়ার্কটা সম্পূর্ণ ভিন্ন ধরনের নেটওয়ার্ক। ফলে হচ্ছে আমরা বলতে পারি প্রাইভেট নেটওয়ার্ক। কোন নেটওয়ার্ক? প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে যেই নেটওয়ার্ক কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি মালিকানাধীন থাকে, যেখানে চাইলেই যেই ইচ্ছে সে প্রবেশ করতে পারে না। যেমন এটিএম বুথের নেটওয়ার্ক। আর পাবলিক নেটওয়ার্কটা হইছে যেটা টাকা পে করার মাধ্যমে যে কেউ সেই নেটওয়ার্ক কানেক্ট করতে পারবে, যেমন মোবাইল ফোনের ইন্টারনেট। টাকা পে করে তুমি তার নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে তুমি তার কাজ করলা। তাহলে দেখো প্রাইভেট নেটওয়ার্ক, তাহলে আমরা কি বুঝতে পারছি প্রাইভেট আর পাবলিকের মধ্যে তফাৎ? আচ্ছা, প্রাইভেট নেটওয়ার্ক সাধারণত প্রাইভেট নেটওয়ার্ক সাধারণত কোনো প্রাইভেট নেটওয়ার্ক সাধারণত কোনো প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে। প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে এই কথার মানে হচ্ছে ওই প্রতিষ্ঠান যারা যারা অ্যাক্সেস দেবে সে সেই নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবে, বাকিদের সেই নেটওয়ার্কে ঢোকার কোনো ধরনের কোনো রাইট নেই। আচ্ছা, এই নেটওয়ার্কের এই নেটওয়ার্কের নিরাপত্তা খুবই শক্তিশালী এবং প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকায় এই নেটওয়ার্কে যে ইচ্ছা যে কেউ ইচ্ছা করলে প্রবেশ করতে পারে না। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে কি এই নেটওয়ার্ক নিরাপত্তার খুবই শক্তিশালী এবং প্রতিষ্ঠানের মালিকানাধীন থেকে এই নেটওয়ার্কে যে ইচ্ছে আসে যে কেউ ইচ্ছা করলে প্রবেশ করতে পারে না। যে কেউ ইচ্ছে করলে এটা প্রবেশ করতে পারবে না, এখানে হচ্ছে পারমিশন লাগবে। আচ্ছা, যে কেউ ইচ্ছা করলে প্রবেশ করতে পারে না। ব্যবহারকারী সীমিত, তাই ট্রাফিক কম। ট্রাফিক বলতে এখানে লোড বোঝানো হয়। কোন নেটওয়ার্কের ট্রাফিক বলতে ওই নেটওয়ার্কের লোড বোঝানো হয়। যেহেতু সব লোক, মানে যেহেতু যে ইচ্ছে সে কানেক্ট হইতে পারতেছে না, যেহেতু যে ইচ্ছে সে কানেক্ট হইতে পারতেছে না, প্রতিষ্ঠান সীমিত সংখ্যক লোককে বা অল্প সংখ্যক লোককে এই নেটওয়ার্ক ব্যবহারের অ্যাক্সেস দেয়। যেহেতু ব্যবহারকারী খুবই কম, তাই ট্রাফিক বা লোডের পরিমাণটাও কম। এজন্য এই নেটওয়ার্কটা খুবই ফাস্ট হয়ে থাকে। ব্যবহারকারী সীমিত তাই ট্রাফিক কম বলে এ নেটওয়ার্কে, বলো, বুঝিনি। আহ, মালিকানাধীন থাকায় এই নেটওয়ার্ক যে কেউ ইচ্ছা করলে প্রবেশ করতে পারে না। এই নেটওয়ার্কে যে কেউ ইচ্ছা করলে প্রবেশ করতে পারে না। ঠিক আছে, ব্যবহারকারী সীমিত তাই ট্রাফিক কম বলে এই নেটওয়ার্কে ডেটা ট্রান্সফার দ্রুত গতির। যেমন বিভিন্ন এটিএম
যেমন বিভিন্ন ব্যাংকের এটিএম ব্যবস্থা আর কি, বিভিন্ন ব্যাংকের এটিএম ব্যবস্থা। এই এটিএম ব্যবস্থাটা কি হয় যে এইখানে হচ্ছে যেই প্রতিষ্ঠান তারা ব্যতীত অন্য কেউ সেখানে চাইলে ইচ্ছে করলে প্রবেশ করতে পারে না। এটা হচ্ছে আমাদের প্রাইভেট নেটওয়ার্কের বৈশিষ্ট্য। যেহেতু ব্যবহারকারী কম, সব লোক সেখানে ঢুকতে পারতেছে না, কম কম লোক ঢুকতে দিতেছে সেখানে। যেহেতু ব্যবহারকারী কম, সেজন্য এখানে ট্রাফিক বা লোড কম পড়ে। এই লোড কম পড়ার কারণে কি হয়, এখানে ডেটা ট্রান্সফার রেটটা মোটামুটি বেশি হয়। ক্লিয়ার? ওকে, লেখা হয়েছে এই পর্যন্ত? ওকে, একটু তাড়াতাড়ি করো। আচ্ছা, পাবলিক নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা যদি চলে আসি, তাহলে পাবলিক নেটওয়ার্কের পুরো ব্যাপারটা হচ্ছে এটা কোনো সুনির্দিষ্ট প্রতিষ্ঠানের মালিকের অধীন না। এটা হচ্ছে বড় ব্যাপার, যে পাবলিক নেটওয়ার্ক। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা দেখো, পাবলিক নেটওয়ার্ক কোনো পাবলিক নেটওয়ার্ক কোনো প্রতিষ্ঠানের মালিকেরাধীন নয়। তবে এটি কোনো সংস্থা দ্বারা পরিচালিত হয়, মানে এটাকে, তবে এটি কোনো সংস্থা দ্বারা পরিচালিত হয়, মানে এটা পরিচালিত করার জন্য একটা সংস্থা থাকে, কিন্তু এটা মালিক কি এটা, এটা হচ্ছে পরিচালিত, এটা হচ্ছে পরিচালিত করে কোনো সুনির্দিষ্ট মালিক নেই, এর মালিক সারা বিশ্ববাসী। যে কেউ চাইলেই এই নেটওয়ার্কে যুক্ত হতে পারে, তবে তার জন্য তাকে মূল্য পরিশোধ করতে হয়। তার জন্য তাকে মূল্য পরিশোধ করতে হয়। ব্যবহারকারী অসংখ্য, ব্যবহারকারী যে ইচ্ছে সে এই নেটওয়ার্কে যুক্ত হইতে পারে, তাহলে ব্যবহারকারী তো অসংখ্য। ব্যবহারকারী অসংখ্য হওয়ায় ট্রাফিক বেশি। ট্রাফিক মানে কিন্তু লোড, ট্রাফিক বেশি, তাই ডেটা ট্রান্সফার ধীর গতির। তাই ডেটা ট্রান্সফারটা হচ্ছে ধীর গতির। যেমন ইন্টারনেট, যেমন হচ্ছে ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক ইত্যাদি। যেমন হচ্ছে ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক ইত্যাদি। ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক এগুলো হচ্ছে গিয়ে যে ইচ্ছে সে তো যুক্ত হতে পারে, তো অবশ্যই এর জন্য ফি দিতে হবে। তুমি মোবাইলে যদি কারোর সাথে কথা বলো, তাহলে তুমি মোবাইলের নেটওয়ার্কটা ইউজ করতে, সেখানে অবশ্যই তোমার ফি দিতে হবে, টাকা ছাড়া কাজ হবে না। আচ্ছা, এখন যদি আমরা চলে আসি, মালিকানা অনুসারে আমাদের দুই প্রকার, সেই দুই প্রকার আমি বুঝতে পারছি। কোনটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে, ফলে সেটা হচ্ছে প্রাইভেট থাকে, কেউ সেখানে ঢুকতে পারে না। আর পাবলিকটা হচ্ছে যে ইচ্ছে সে মূল্য পরিশোধ করে সেখানে কানেক্ট হইতে পারে। আচ্ছা, মালিকানা অনুসারে গেল। এখন হচ্ছে নিয়ন্ত্রণ কাঠামোর ভিত্তিতে, নিয়ন্ত্রণ কাঠামোর ভিত্তিতে নিয়ন্ত্রণ কাঠামোর ভিত্তিতে হচ্ছে দুই দুই প্রকার। একটা হচ্ছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, এটাকে বাংলায়ও লিখে নিতে পারো সেন্ট্রালাইজড, যেটা আছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক।
আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। আচ্ছা, এই পর্যন্ত কি সবার লেখা কমপ্লিট? এই পাবলিক পর্যন্ত? আচ্ছা, এখন তাইলে আমি সেন্ট্রালাইজড নেটওয়ার্ক আর হচ্ছে আমি এখন হচ্ছে আমি সেন্ট্রালাইজড নেটওয়ার্ক আর হচ্ছে আমি ওই ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কটা একটু বুঝাই। আচ্ছা, ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করা থাকবে, সেন্ট্রালাইজড মানে হচ্ছে কেন্দ্রীভূত। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি ইউটিউবের কথা যদি চিন্তা করো, ইউটিউব ইউটিউব করে কি, লক্ষ লক্ষ ভিডিও লক্ষ লক্ষ ভিডিও সে ধারণ করে আছে, লক্ষ লক্ষ ভিডিও তার মধ্যে জমা আছে। তাহলে ইউটিউবের একটা সার্ভার থাকবে। সার্ভার বলতে আমি কি বুঝি? কম্পিউটার সায়েন্সের ভাষায় সার্ভার হচ্ছে যে সার্ভ করে, মানে যে সার্ভিস প্রদান করে। যেমন ইউটিউব করে কি, এই সার্ভার হচ্ছে, সার্ভার বলতে আমরা বুঝি যেখানে অনেকগুলো তথ্য জমা রাখা যায় এবং সে সেই তথ্যকে প্রসেস করতে পারে। যেমন ইউটিউবে দেখো, ইউটিউবে কিন্তু যে ইচ্ছে সে ভিডিও আপলোড দিতে পারে। ফলে ইউটিউবে করতে হয় কি, প্রতিনিয়ত ইউটিউবে হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে। ইউটিউবের সার্ভার আছে, ভিডিওগুলো সেই সার্ভারে গিয়ে জমা থাকতেছে। এখন ইউটিউবের সার্ভার বলতে আমরা কি বুঝি? সার্ভার হচ্ছে মেমোরি, আমাদের ফোনের যে মেমোরি আছে সেই মেমোরি আমরা সার্ভার বলতে পারি। এখন দেখো, সেই সার্ভার গুলো হচ্ছে, তার মানে সার্ভারে হচ্ছে লক্ষ লক্ষ ভিডিও রাখা আছে। তুমি আমি সবাই কি করি, এইখান থেকে গিয়া ইউটিউবে ঢুকি। তুমি আমি গিয়া ইউটিউবে ঢুকি, আমাদের একটা পিসির মাধ্যমে আমরা গিয়ে ইউটিউবে ঢুকি। ইউটিউবে ঢোকার মানেই হচ্ছে আমরা ইউটিউবের সার্ভারের সাথে কানেক্টেড হই। এরপর তুমি তোমার পিসি থেকে ইউটিউবে একটা ভিডিও সার্চ দাও। ইউটিউব করে কি, সেই বিষয়টাকে প্রসেস করে তোমার সামনে ওই ভিডিও রিলেটেড ভিডিওগুলো তোমার সামনে এনে শো করে। তাহলে খেয়াল করে দেখো, এখানে একটা, এই নেটওয়ার্কটা দেখো, এই নেটওয়ার্কটা কিন্তু পুরোপুরি এই সার্ভার নির্ভর। মানে একটা সার্ভারের সাথে সকলে কানেক্টেড থাকে, একটা সার্ভারের সাথে সকলে কানেক্টেড থাকে। তাহলে এইটা হচ্ছে সেন্ট্রালাইজড। সার্ভারটাকে আমরা সেন্টার হিসেবে চিন্তা করতে পারি। আর চারদিক থেকে ইউজার গুলো এই সার্ভারে এসে অ্যাক্সেস নেয়, বা হচ্ছে সার্ভারের নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে দেন হচ্ছে সার্ভার থেকে তারা ভিডিও দেখে বা তারা হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করে। এটা হচ্ছে কি তোমার আহ এইটা গুলো আমরা সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, সেন্টারে আমরা সার্ভারকে চিন্তা করি, আর চারপাশ থেকে অনেকগুলো লোক এসে এই সার্ভারে ভিডিওগুলো দেখতে থাকে। তাহলে সার্ভার হচ্ছে কি, সার্ভার হচ্ছে এমন একটা পিসি, সার্ভার হচ্ছে একটা কম্পিউটার হতে পারে, সার্ভার একটা কম্পিউটার হতে পারে যেখানে টেরাবাইট টেরাবাইট হচ্ছে ডাটা রাখা যায়। তাহলে সার্ভার হচ্ছে একটা মেমোরি যেখানে হাজার হাজার বা লক্ষ লক্ষ জিবি ডাটা রাখা যায়। প্রতিনিয়ত ইউটিউবের সার্ভার নিয়ে আমি যদি চিন্তা করি, প্রতিনিয়ত ইউটিউবের সার্ভারে হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে, আবার হাজার হাজার লোক সেই ভিডিওগুলো দেখতেছে। আমি একজন লোক হিসেবে যখন ইউটিউবে ঢুকি, তখন আমি হয়েছি এই, আমি ইউটিউবে ঢুকলাম, তার মানে হচ্ছে আমি সার্ভারের সাথে কানেক্টেড হইলাম, আমি সার্ভারের সাথে কানেক্টেড হইলাম। ফলে আমি এখন ইউটিউবে গিয়ে যেটা সার্চ দিলাম, সার্ভার ওই ওই ডাটাগুলোকে তোমার সামনে এনে শো করলো। তাহলে সার্ভার কি করে, ডাটাটাকে প্রসেস করে এবং ডাটাটাকে সংরক্ষণ করে। সার্ভার কি করে, ডাটাটাকে সংরক্ষণ করে রাখে, আবার ডাটাটাকে প্রসেসও করে। প্রসেস করে কি, তুমি যখন সার্চ দাও তখন লক্ষ লক্ষ ডাটার মধ্যে থেকে তুমি যেই ডাটা সার্চ দাও সেই ডাটাই কিন্তু তোমার সামনে এসে করে। প্রসেস করার ব্যাপার না, লক্ষ লক্ষ ভিডিও থেকে প্রসেস করে তুমি যেই ডাটাটা চাও সেই ডাটাটা তোমার সামনে শো করে। তো এই ধরনের, এইটা সার্ভার। আর এদেরকে বলা হয় টার্মিনাল, এদেরকে বলা হয় টার্মিনাল। টার্মিনাল মানে হচ্ছে প্রান্ত, এরা প্রত্যেকেই একটা হচ্ছে টার্মিনাল। তাহলে দেখো, একটা হোস্ট কম্পিউটার বা সার্ভার, এর সাথে কানেক্টেড অনেকগুলো টার্মিনাল, এর সমন্বয়ে গঠিত নেটওয়ার্ককে বলা হয় সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। মানে একটাই মাত্র সার্ভার থাকবে, তাকে আমরা সেন্টার হিসেবে চিন্তা করতে পারি, বাকি টার্মিনাল গুলো চারপাশ থেকে তার সাথে যুক্ত হবে। এই ধরনের নেটওয়ার্ক হচ্ছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। আর ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের কথা যদি একটু চিন্তা করো, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের সময় হয় কি, দেখো, আমি যেহেতু ডাচ বাংলা ব্যাংকের সাথে connected, আমি ডাচ বাংলা ব্যাংক থেকে যদি আমি উদাহরণটা যদি দেই, দেখো ডাচ বাংলা ব্যাংকের কি হয়, ডাচ বাংলা ব্যাংকের একটা মেইন সার্ভার আছে। ডাচ বাংলা ব্যাংকের এটা হচ্ছে একটা মেইন সার্ভার।
এই মেইন সার্ভারে ধরো ডাচ বাংলা ব্যাংকের টোটাল 1 কোটি যদি গ্রাহক থাকে, 1 কোটি যদি গ্রাহক থাকে, সেই 1 কোটি লোকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স থেকে শুরু করে যাবতীয় সকল তথ্য এই সার্ভারে রাখা আছে। এখন দেখো, এই হয়েছে ধরো বরিশাল ব্রাঞ্চ, এই হচ্ছে ধরো বরিশাল ব্রাঞ্চ, ডাচ বাংলা ব্যাংকের বরিশাল ব্রাঞ্চ হচ্ছে এই হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের চিটাগং ব্রাঞ্চ, এই এই হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের সিলেট ব্রাঞ্চ। এখন খেয়াল করো, তুমি ডাচ বাংলা ব্যাংকের একজন ইউজার হিসাবে তুমি বরিশাল ব্রাঞ্চে টাকা জমা জমা দিতে গেছো, তুমি বরিশাল ব্রাঞ্চে টাকা জমা না দিয়ে তুমি কিন্তু চিটাগং ব্রাঞ্চে বসেও টাকা জমা দিতে পারো, চিটাগং ব্রাঞ্চে না গিয়ে তুমি সিলেট ব্রাঞ্চে বসেও তুমি টাকা জমা দিতে পারো, তুমি যে কোনো একটা ব্রাঞ্চে বসে তুমি টাকা জমা দিতে পারো। এখন ঘটনাটা কি ঘটে, এই বরিশাল ব্রাঞ্চে তুমি টাকা জমা দিতে গেছো, এখন বরিশাল ব্রাঞ্চে 10টা লোক টাকা জমা নেয়, বরিশাল ব্রাঞ্চে 10টা লোক টাকা জমা নেয়। এখন 10টা লোক যদি টাকা জমা নেয়, তাহলে তুমি এই লোকের কাছে গিয়েও টাকা জমা দিতে পারো, এই লোকের কাছে গিয়েও টাকা জমা দিতে পারো, এই লোকের কাছে গিয়েও টাকা জমা দিতে পারো, আবার এই লোকের কাছে গিয়েও তুমি টাকা জমা দিতে পারো। এখন ব্যাপারটা কি হয়, দেখো তুমি সেন্ট্রালাইজ নেটওয়ার্কে কি হচ্ছে, যত লোক ইউটিউবে ঢুকবে সবাই কিন্তু একই সার্ভারের সাথে যুক্ত হচ্ছে। আর ডিস্ট্রিবিউটেডে কি হচ্ছে, দেখো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে যেটা হচ্ছে যে এই মেইন সার্ভারের উপরে যাতে বেশি লোড না পড়ে, এজন্য তারা কতগুলো সাব সার্ভার স্থাপন করে। সাব সার্ভার কি, দেখো বরিশাল ব্রাঞ্চের জন্য একটা লোকাল সার্ভার থাকে, এটা তো হচ্ছে গ্লোবাল সার্ভার। গ্লোবাল সার্ভার মানে হচ্ছে একদম সবার জন্য, যেটা মেইন যে সার্ভারটা সেইটাকে বলা হয় গ্লোবাল সার্ভার, এইটাকে বলা হয় গ্লোবাল সার্ভার। গ্লোবাল একটা সার্ভার সার্ভার থাকে যেটা সবার জন্য, আর সাব সার্ভার থাকে প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য, সাব সার্ভার থাকে। এখন দেখো তুমি এই লোকের কাছে গিয়ে টাকা জমা জমা দিতে পারো, এর কাছে দিতে পারো, এর কাছে দিতে পারো, যে কোনো কাছে তুমি টাকা জমা জমা দিতে পারো, যেহেতু 10টা লোক টাকা জমা নিচ্ছে। এখন খেয়াল করে দেখো, এই যে ব্যাংকের এই যে লোকটা, সে কিন্তু মেইন সার্ভারের সাথে তার কোনো কানেক্টেড নাই, সে লোকাল সার্ভারের সাথে বা সাব সার্ভারের সাথে কানেক্টেড। এই লোকটাও সাব সার্ভারের সাথে কানেক্টেড, এই লোকটাও সাব সার্ভারের সাথে, এই লোকটাও সাব সার্ভারের সাথে, এই লোকটাও হচ্ছে সাব সার্ভারের সাথে। ফলে দেখো, তুমি এদের যার কাছেই তুমি টাকা জমা দাও না কেন, সে কি করবে, এই সার্ভারে তোমার টাকাটা তুলে রাখবে, যে তার পূর্বের ব্যালেন্স ছিল 40,000, এখন ধরো তুমি 10,000 টাকা জমা দিছো এই লোকের কাছে এসে, এ কিন্তু এই বরিশাল ব্রাঞ্চের যে সার্ভারটা আছে, সার্ভার কি যেখানে তথ্য রাখা যায় সেটি হচ্ছে সার্ভার। এখন দেখো বরিশাল ব্রাঞ্চের যে সার্ভার আছে, সেই সার্ভারে গিয়া সে হচ্ছে এই টাকাটাকে আপডেট করে দিল, যে পূর্বে ব্রাঞ্চে 40,000 এখন 50,000 হয়েছে। আবার এই লোকের কাছে যে টাকা আসলো সেও এখানে আপডেট করে দিল, এই লোকের কাছে যেটা আপডেট করে দিল, আপডেট করে দিল, আপডেট করে দিল। এই সব আপডেট নিয়ে এই সাব সার্ভারটা নিয়ে মেইন সার্ভারে সবগুলো আপডেট করে দিচ্ছে। মানে মেইন সার্ভারটা শুধু সাব সার্ভারের সাথে কানেকশন মেনটেন করতেছে, মেইন সার্ভারের সাথে এই লোকগুলোর কোনো ধরনের কোনো কানেকশন নাই। ফলে হয় কি, এই সকল লোক যদি মেইন সার্ভারের সাথে যুক্ত থাকতো, তাহলে মেইন সার্ভার এর উপর অনেক বেশি লোড পড়তো। আর এখন তারা যেহেতু সাব সার্ভারে যেহেতু যুক্ত আছে, ফলে এখন আর মেইন সার্ভারের সাথে শুধু সাব সার্ভার কানেকশন আছে, এই লোকগুলোর আর কোনো কানেকশন নাই। এর ফলে আরো একটা সুবিধা আছে, সুবিধা হলো কি, তুমি যদি এই ব্যাংকের ক্ষেত্রে তুমি যদি সেন্ট্রালাইজড মেথড তুমি যদি ইউজ করো, মানে একটা সার্ভারের সাথে সবাইকে তুমি কানেক্ট দিয়ে দিচ্ছ, তাইলে ঝামেলাটা হবে কি, যদি কোনো কারণে মেইন সার্ভার ডাউন হয়ে যায়, ধরো কোনো ত্রুটির কারণে মেইন সার্ভার ডাউন হয়ে গেল, তখন কিন্তু বাংলাদেশের সব যে ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চকেই কিন্তু বন্ধ রাখা লাগতেছে। আর এই ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, ধরো বরিশালের সাব সার্ভার ডাউন হয়ে গেছে, তখন কিন্তু শুধু বরিশাল ব্রাঞ্চের লেনদেন, মানে লেনদেনটা বন্ধ থাকবে, কিন্তু বাকি ব্রাঞ্চ গুলোর লেনদেন কিন্তু সব ঠিকঠাক মতো চলতে থাকবে। এই জন্য ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক ব্যবহার করা এই জায়গাটা সুবিধাজনক, কারণ কোনো একটা সাব সার্ভার যদি ডাউন হয়, কোনো একটা সাব সার্ভার যদি ডাউন হয়, তখন ওই কি ওই বরিশাল ব্রাঞ্চটাকে অফ রাখলেই হয়, বাকি ব্রাঞ্চ গুলো চালাইতে পারে দিত। আর সেন্ট্রালাইজ নেটওয়ার্কের ক্ষেত্রে দেখো, কোনো কারণে সার্ভার যদি ডাউন হয়ে যায়, তাহলে যারা যারা কানেক্টেড সবাই কিন্তু ভোগান্তিতে পারবে, কেউ ওই সার্ভার পাবে না। তাহলে আমরা সেন্ট্রালাইজ নেটওয়ার্ক আর ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক থেকে বুঝতে পারছি, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কটাই সরাসরি সবাই গ্লোবাল সার্ভারের সাথে যুক্ত থাকে না, এগুলো হচ্ছে সাব সার্ভারের সাথে যুক্ত থাকে, দেন সাব সার্ভার গুলো গ্লোবাল সার্ভারের সাথে যোগাযোগ করে। বুঝছো? আচ্ছা, তাহলে দেখো, আমরা যখন সেন্ট্রালাইজ নেটওয়ার্ক চলে যাই, তাহলে সেন্ট্রালাইজ নেটওয়ার্কে সার্ভার থাকবে কয়টা, একটা। আর ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে গ্লোবাল সার্ভার থাকবে একটা। আর প্রত্যেকটা ভিন্ন ভিন্ন জায়গায় আবার ভিন্ন ভিন্ন সার্ভার তারা ক্রিয়েট করে নেবে।
সেখানে বসে তারা কাজ করবে, মেইন সার্ভার সম্পর্কে আপডেট দিবে। এখন তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি সেন্ট্রালাইজড নেটওয়ার্কে চলে যাই, সেন্ট্রালাইজড নেটওয়ার্ক একটি হোস্ট কম্পিউটার মানেই হচ্ছে সার্ভার। একটি হোস্ট কম্পিউটার ও কিছু টার্মিনাল নিয়ে গঠিত। কারণ আমরা কিন্তু সেন্ট্রালাইজে কি দেখছিলাম, একটা থাকবে মেইন, একটা থাকবে সার্ভার, যেইটা কি আমরা বলি হোস্ট কম্পিউটার। হোস্ট মানে কি? হোস্ট মানেই তো হচ্ছে যে ধারণ করে রাখবে। আচ্ছা, হ্যাঁ, বুঝিনি। সার্ভার একটা থাকবে হোস্ট কম্পিউটার বা সার্ভার ও কিছু টার্মিনাল নিয়ে গঠিত। এটা হচ্ছে হোস্ট কম্পিউটার বা সার্ভার সকল তথ্য প্রসেসিং ও সংরক্ষণ করে। সেন্ট্রালাইজড সেন্ট্রালাইজড নেটওয়ার্ক একটা হোস্ট কম্পিউটার বা সার্ভার ও কিছু টার্মিনাল নিয়ে গঠিত। হোস্ট কম্পিউটার বা সার্ভার সকল তথ্য প্রসেসিং ও সংরক্ষণ করে। হোস্ট কম্পিউটার বা ইউটিউবের সার্ভারটা করতে কি সকল তথ্যগুলোকে প্রসেস করতে আর সংরক্ষণ করে। আর টার্মিনালের মাধ্যমে ব্যবহারকারী টার্মিনালের মাধ্যমে ব্যবহার করে। তুমি যখন ইউটিউবে যখন ঢোকো তখন তুমি হচ্ছে টার্মিনাল, বা তোমার ফোনটা হচ্ছে টার্মিনাল, তোমার কম্পিউটারটা হচ্ছে টার্মিনাল। এই টার্মিনালের মাধ্যমেই হচ্ছে ব্যবহারকারী সার্ভারের সাথে যুক্ত হয়। ব্যবহারকারী সার্ভারে যুক্ত হয়ে সার্ভিস গ্রহণ করে। হোস্ট কম্পিউটার বা সার্ভার, ঠিক আছে। সার্ভারও কিছু টার্মিনাল নিয়ে গঠিত। হোস্ট কম্পিউটার বা সার্ভার সকল তথ্য প্রসেসিং ও সংরক্ষণ করে। টার্মিনাল, আর টার্মিনালের মাধ্যমে ব্যবহারকারী সার্ভারে যুক্ত হয়ে সার্ভিস গ্রহণ করে। যেমন তোমার ফোন হচ্ছে একটা টার্মিনাল, যার মাধ্যমে তুমি একজন ব্যবহারকারী হিসেবে ইউটিউবের সার্ভারে যুক্ত হইলে এবং তাদের সকল তথ্যগুলিকে তুমি দেখতে পাইবে বা ইউজ করতে পারবে। আচ্ছা, টার্মিনাল দু ধরনের হয়ে থাকে, যথা একটা হচ্ছে ডাম্প টার্মিনাল, আর একটা হচ্ছে ইন্টেলিজেন্ট টার্মিনাল। এই দুইটা টার্মিনাল সম্পর্কে আমি একটু বর্ণনা দিচ্ছি, সবার এই পর্যন্ত লেখা কমপ্লিট কিনা। লেখা কমপ্লিট? আচ্ছা, আর একটা হচ্ছে ইন্টেলিজেন্ট, ডাম্প টার্মিনাল আর ইন্টেলিজেন্ট টার্মিনাল। বুঝি নাই? হ্যাঁ, একটু ফাঁকা রেখে লাগবা। হ্যাঁ, হ্যাঁ, ডাম্প টার্মিনালের তো অল্প 2 লাইন লেখাবো, এই এক লাইন আর এক লাইন, 2 লাইন। আচ্ছা, এখন দেখো, আমরা একটু ডাম্প টার্মিনালটা আমরা একটু বুঝি, আর হচ্ছে ইন্টেলিজেন্ট টার্মিনালটা আমরা একটু বুঝি। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে নেটওয়ার্ক বলতে মোবাইলের নেটওয়ার্কটাকে দেখে দেখে আসতেছি। এজন্য নেটওয়ার্ক শব্দটা শুনলেই আমাদের মাথায় ভেসে আসে
যে কোনো যোগাযোগ থাকবে না। যেমন তুমি মোবাইলের সাথে কোনো তার নাই, কিচ্ছু নাই। এখন আমরা অনেকেই ভুলে যাই যে নেটওয়ার্ক বলতে এমন কিছুকে বোঝায় না। মানে নেটওয়ার্ক হইতে হইলে তার এমন কোনো শর্ত নাই যে এদের কোনো সরাসরি সংযোগ থাকতে পারবে না। যেমন একটা মাউস, একটা মাউসকে তুমি সিপিইউ এর সাথে কানেক্ট করলা, আমাদের কাছে মনে হইতে পারে কি তো নেটওয়ার্ক না, এটা তো হইছে আমি একটা তারের মাধ্যমে কানেক্ট করছি। আচ্ছা, নেটওয়ার্ক কথার মানে হচ্ছে সংযোগ। এখন সে সংযোগটা তারের মাধ্যমেও হইতে পারে, আবার সেই সংযোগটা তার ছাড়াও হইতে পারে। যেমন কেবল, ওই যে তোমার কেবল টিভি যেগুলো আছে, মানে হচ্ছে তোমরা যে ডিশ লাইন গুলো টানো, তখন তাদেরকে কিন্তু বলা হয় কেবল টিভি নেটওয়ার্ক। কেবল টিভি নেটওয়ার্ক কই, তোমাদের ডিশ লাইনের যে কানেকশন দেয় সেখানেও তো তার দিয়েই কানেকশন দেয়। তোমার ডিশ লাইনের কানেকশনটা তো তার দিয়েই দেয়, তারপরে কিন্তু সেটার নাম বলে কেবল টিভি নেটওয়ার্ক। তার মানে নেটওয়ার্ক বলতে আমরা ছোটবেলা থেকে মোবাইলের নেটওয়ার্ক দেখে দেখে আসতেছি বিদায় আমাদের কাছে মনে হচ্ছে নেটওয়ার্ক মানেই কোনো তারের কানেকশন থাকবে না তাই নেটওয়ার্ক। সেটা না, তারের কানেকশন থাকলেও সেটাও নেটওয়ার্কের আওতাভুক্ত। নেটওয়ার্ক কথা মানে হচ্ছে সংযোগ, সেই সংযোগটা যেভাবেই ঘটলো কেন সেটাই হচ্ছে সংযোগ। এখন খেয়াল করে দেখো, তাহলে এই হচ্ছে একটা পিসির সিপিইউ। এই সিপিইউ এর সাথে এই ধরো মনিটর কানেক্টেড, সিপিইউ এর সাথে কিবোর্ড কানেক্টেড, আর সিপিইউ এর সাথে মাউসও কানেক্টেড। যেহেতু নেটওয়ার্ক মানে হচ্ছে সংযোগ, সেহেতু এই সিপিইউ এর সাথে এরা সবাই কানেক্ট হয়েছে, তার মানে কি এখানে এখানে নেটওয়ার্ক সৃষ্টি হয়েছে। এই কথাটা কি বলা যায় না? বুঝছো? আচ্ছা, এই নেটওয়ার্কে কিবোর্ড যে লেখাগুলো লেখে অথবা মাউস যে ডিরেকশন গুলো দেয়, সেই ডিরেকশন গুলো সিপিইউ এর যে হার্ড ডিস্ক আছে, তুমি যখন কোনো একটা জিনিস সেভ করো, তুমি ধরো কোনো একটা পেজ লিখলে কিবোর্ড দিয়া, সেই লেখাটা তুমি যখন সেভ করো, সেই লেখাটা তুমি যখন সেভ করো, তখন সেই সেভটা কোথায় হয়? সিপিইউ এর মধ্যে হার্ড ডিস্ক আছে। এই হার্ড ডিস্ক হচ্ছে আমাদের ফোনের যেরকম মেমোরি আছে, ওরকমের কম্পিউটারের মেমোরিকে আমরা হার্ড ডিস্ক বলি। তো ওই হার্ড ডিস্ক হচ্ছে এই তথ্যটা জমা রাখে। আর এই যে মনিটর, কিবোর্ড আর মাউস, এরা নিজেদের প্রয়োজন মতো এই সিপিইউ এর সাথে কানেক্টেড হয়ে হার্ড ডিস্কের সেই তথ্যগুলোকে ব্যবহার করে। ধরো তুমি গতকালকে কোনো একটা পেজ লিখে সেভ করে রেখে গেছো, এখন আবার সেই পেজে নতুন করে তুমি কিছু লিখবা, তুমি কি করলা? সেই পেজের মধ্যে গেলা, গিয়ে ডাবল ক্লিক করে সেইটাকে ওপেন করে হচ্ছে আবার নতুন করে লেখা শুরু করলা। তাহলে এই ক্ষেত্রে তুমি একটা খেয়াল করে দেখো, এইটাও কিন্তু একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে সিপিইউ তথ্যটাকে সংরক্ষণ করে রাখতে পারতেছে। তুমি যে লিখতেছো কিবোর্ডের মাধ্যমে সব কিন্তু সিপিইউ সংরক্ষণ করে রাখতে পারতেছে। এবং তুমি যখন কোনো একটা ফাইলের উপরে ডাবল ক্লিক করতেছো, সে সেই ফাইলটাকে ওপেন করে তোমার সামনে এনে শো করাইতেছে। ফলে এটা কি প্রসেসিং এর কাজ। তাহলে আমরা জানি কি সার্ভারের বৈশিষ্ট্য ছিল কি, সার্ভারের বৈশিষ্ট্য ছিল সে কোনো কিছুকে সংরক্ষণ করে রাখতে পারবে এবং ইউজার যখন চাইবে তখন সেটাকে প্রসেস করতেও পারবে। আচ্ছা, এইখানে কি সিপিইউটা সে তোমার তথ্যটাকে সংরক্ষণ করে রাখতে পারছে, আবার সেই সংরক্ষণ করার পরে সেইটা কিন্তু প্রসেসও করতে পারতেছে। তাহলে এই ক্ষেত্রে সিপিইউ কে কি আমি একটা সার্ভারের মতো করে চিন্তা করতে পারি নাকি পারি না? বুঝছো? তাহলে সিপিইউ কে তুমি যদি সার্ভার ধরো, তাহলে এইগুলো কি সব টার্মিনাল হয় না? আচ্ছা, তাহলে দেখো, এই টার্মিনালের এই টার্মিনালের কোন ধরনের কোনো প্রসেস করার ক্ষমতা আছে? এই যে কিবোর্ড, মনিটর কিংবা মাউস, এদের কিন্তু কোনো প্রসেস করার ক্ষমতা নাই কিংবা কোনো তথ্য ধরে রাখার ক্ষমতা নাই। তুমি আজকে কিবোর্ডে যা লেখছো তা কিন্তু কিবোর্ডের মধ্যে জমা নাই, তা হচ্ছে সিপিইউ এর হার্ড ডিস্কের মধ্যে জমা আছে। কিবোর্ডের কাজ হচ্ছে শুধুমাত্র লেখাটা লিখতে দেবে, শেষ। এরপর তুমি কিবোর্ড খুললে ফেলাও, কিবোর্ডে কিছুই যায় আসে না। ফলে এই কিবোর্ডের কিন্তু কোনো তথ্য সংরক্ষণ করে রাখার কোনো ধরনের কোনো ক্ষমতা নেই। তার কাজ হচ্ছে এই সিপিইউ তথা এই সার্ভারের সাথে যুক্ত হয়ে সে সার্ভারে বিভিন্ন জিনিস আপডেট করে দিবে, নতুন লেখা লিখবে অথবা পুরনো কোনো লেখা ডিলিট করবে, এই কাজগুলো করবে। ফলে এই ক্ষেত্রে এই সিপিইউ কে আমরা চিন্তা করতে পারি সার্ভার, আর মনিটর, কিবোর্ড আর মাউস কে আমরা চিন্তা করতে পারি টার্মিনাল। এবং এই টার্মিনালের কোনো ধরনের কোনো তথ্য সংরক্ষণ করে রাখা বা কোনো প্রসেস করার কোনো ক্ষমতা নাই। এজন্য এই টার্মিনালকে বলা হয় ডাম্প টার্মিনাল। আর একটা জিনিস তুমি চিন্তা করো, এখন সার্ভার যদি ইউটিউব সার্ভার হয়, ধরো ইউটিউব সার্ভারের সাথে তোমার কম্পিউটার কানেক্টেড,
তোমার কম্পিউটার কানেক্টেড। এখন তুমি খেয়াল করে দেখো, এখন যেহেতু ইউটিউবের সার্ভার যেহেতু অনেক বড়, সেহেতু ইউটিউবের সার্ভারটা হয়েছে সার্ভার, আর তোমার কম্পিউটারটা কি এখন টার্মিনালের মতো কাজ করতেছে না? আচ্ছা, এখন তোমার কম্পিউটারের, তুমি ধরো কোনো ইউটিউব থেকে কোনো একটা ভিডিও তুমি ডাউনলোড দিলা, আচ্ছা সেই ভিডিওটা কি তোমার কম্পিউটার ধরে রাখতে পারে নাকি পারে না? ধরে রাখতে পারে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই এই কম্পিউটারটা কিন্তু একটা টার্মিনাল, কিন্তু তারপরেও কিন্তু তার তথ্য সংরক্ষণ করে রাখার ক্ষমতা আছে, নাকি স্যার? কিন্তু এই টার্মিনাল গুলোর কিন্তু কোনো তথ্য সংরক্ষণ করে রাখার ক্ষমতা নেই। ফলে তুমি ছোট নেটওয়ার্ক যখন চিন্তা করবা, তখন কিন্তু এই সিপিইউ হয়ে গেছে সার্ভার, আর এরা 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 হয়ে গেছে টার্মিনাল। আর তুমি একটা বড় নেটওয়ার্ক যখন চিন্তা করবে, তখন ইউটিউবের সার্ভার হচ্ছে সার্ভার, আর তোমার কম্পিউটারটাই হচ্ছে একটা টার্মিনাল। তখন কিন্তু তোমার কম্পিউটারের এই তথ্য ধরে রাখার কিন্তু একটা ক্ষমতা আছে। তাহলে যেই টার্মিনালের তথ্য ধরে রাখার বা সংরক্ষণ করার ক্ষমতা আছে, তাকে বলা হয় ইন্টেলিজেন্ট টার্মিনাল। বুঝছি? আচ্ছা, তাহলে ডাম্ব টার্মিনাল হচ্ছে কি? এর কোনো প্রসেসিং ক্ষমতা বা এর কোনো প্রসেসিং ক্ষমতা বা সংরক্ষণ করার ক্ষমতা নেই। যেমন কিবোর্ড, মাউস ইত্যাদি। এরা হচ্ছে টার্মিনাল, কিন্তু এদের কোনো প্রসেস করার কোনো ক্ষমতা নাই, বা হচ্ছে কোনো সংরক্ষণ করে রাখার কোনো ক্ষমতা নেই। আর ইন্টেলিজেন্ট টার্মিনাল হচ্ছে কোনটা? এর সীমিত পরিসরে তথ্য প্রসেসিং ও সংরক্ষণের ক্ষমতা থাকে। এর সীমিত পরিসরে তথ্য প্রসেসিং এবং হচ্ছে প্রসেসিং ও সংরক্ষণের ক্ষমতা। আচ্ছা, যেমন হচ্ছে কি টার্মিনাল কম্পিউটার, যেমন টার্মিনাল কম্পিউটার। ওকে, তাহলে দুই ধরনের আবার টার্মিনাল হইতে পারে, একটা হতে পারে ডাম্ব টার্মিনাল, একটা হতে পারে ইন্টেলিজেন্ট টার্মিনাল। আচ্ছা, তাহলে এখন আমরা সেন্ট্রালাইজ নেটওয়ার্কের পরে আমরা চলে যাবো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। আচ্ছা, তো আমাদের হচ্ছে সেন্ট্রালাইজ নেটওয়ার্কটা মোটামুটি কমপ্লিট হলো। এখন চলে যাবো ডিস্ট্রিবিউটেড। আমাদের চ্যাপ্টার ছিল নেটওয়ার্কিং, আমরা কিন্তু প্রথমটা দেখছি ডেটা কমিউনিকেশন, এখন আমরা দেখতেছি নেটওয়ার্কিং। আচ্ছা, ওকে, মাথায় রাখবা, তোমাদের মতো করে লিখবা। এখন হচ্ছে 2 নম্বর হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক পরস্পর সংযুক্ত কতগুলো ওয়ার্কস্টেশন। ওয়ার্কস্টেশন কি? যেমন বরিশাল ব্রাঞ্চ হচ্ছে একটা ওয়ার্কস্টেশন, চিটাগাং ব্রাঞ্চ হচ্ছে একটা ওয়ার্কস্টেশন, মানে যেখানে কাজটা ঘটে। পরস্পর সংযুক্ত কতগুলো ওয়ার্কস্টেশন। বিভিন্ন শেয়ার ডিভাইস। শেয়ার ডিভাইস বলতে কি বুঝি? দেখো, বরিশাল ব্রাঞ্চের তথ্য চাইলে চিটাগাং ব্রাঞ্চ অ্যাক্সেস করতে পারবে,
মানে সাবস্টেশন গুলা বা সাব সার্ভার গুলা কিন্তু পরস্পরের সাথে শেয়ার করতে পারবে, এই জন্য এটাকে বলা হয়েছে শেয়ার ডিভাইস। দেখো বরিশালের একজন লোক চিটাগাং গেছে, সে কিন্তু চিটাগাং ব্রাঞ্চে গিয়ে টাকা জমা দেখতে পারে, তখন কিন্তু চিটাগাং ব্রাঞ্চের লোকটাকে বরিশাল ব্রাঞ্চের সাব সার্ভারের সাথে যোগাযোগ করা লাগবে যে এই লোকের অ্যাকাউন্ট ঠিক আছে কিনা। দেখো বিভিন্ন শেয়ার ডিভাইস ও শেয়ারড, শেয়ার করে না শেয়ার, সেই শেয়ারড ডিভাইস। প্রয়োজনীয় ও প্রয়োজনীয় ইনপুট আউটপুট ডিভাইস গঠিত। তো প্রয়োজনীয় ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে ওয়ার্কস্টেশন গুলোর, ওয়ার্কস্টেশন বলছি কোনটা, এই যে বরিশাল ব্রাঞ্চ, ওয়ার্কস্টেশন গুলোর, ওয়ার্কস্টেশন গুলো, ওয়ার্কস্টেশন গুলো নিজস্ব সফটওয়্যার ও প্রসেসিং ডিভাইস ব্যবহার করে লোকাল কাজ করে। লোকাল কাজ বলতে কি ওই গ্লোবাল না, লোকাল। পরবর্তীতে সে কাজগুলো গ্লোবাল সার্ভারে মানে টাকা টুকা জমা নেওয়ার পরে দেন হচ্ছে ওই ওই কি বলে ওটা লোকাল সার্ভার থেকে সেটা গ্লোবাল সার্ভারে আপডেট। বুঝা গেছে? বিভিন্ন শেয়ার, শেয়ার করে না শেয়ার, সেই শেয়ার ডিভাইস ও প্রয়োজনীয় ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে গঠিত। ওয়ার্কস্টেশনগুলো নিজস্ব সফটওয়্যার প্রসেসিং ডিভাইস ব্যবহার করে লোকাল কাজ করে, পরবর্তী সেই কাজগুলো গ্লোবাল সার্ভারে। বোঝা গেছে না, কারো কোনো সমস্যা আছে? গ্লোবাল সার্ভারের তথ্যগুলো চাইলে ওয়ার্ক স্টেশনগুলো তোমার নেটে মেবি সমস্যা। দেখো গ্লোবাল সার্ভারের তথ্যগুলো চাইলে ওয়ার্কস্টেশনগুলো ব্যবহার করতে পারে। আচ্ছা ক্লিয়ার? স্ক্রিনশট দিয়ে একটা গ্রুপে দিয়ে দাও, যাতে হচ্ছে যার সমস্যা হচ্ছে সেজন দেখতে পারে। ওকে, তাহলে আজকে আমরা যে পর্যন্ত শিখলাম সেই পর্যন্ত হচ্ছে কি আমাদের এই মালিকানা অনুসারে শিখলাম, নিয়ন্ত্রণ ক্ষমতার ভিত্তিতে শিখলাম। নেক্সট যেটা আমাদের ভৌগোলিক ভিত্তিতে আমরা শিখে নেব, শেষ। তাইলে হচ্ছে আমাদের এই পার্টটা শেষ হবে। আমাদের আর 3টে বা 4টা ক্লাস লাগবে, 3টে ক্লাস লাগারই সম্ভব সম্ভাবনা। ওকে ঠিক আছে স্যার, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করে দিই।